এই বটবৃক্ষের বয়স 25 লক্ষ+। নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে আবারও চলে আসলাম অজানা এক গৌড়ীয় মঠের সন্ধান নিয়ে। আজকে আমি চলে এসেছি মোদদ্রম গৌড়ীয় মঠ, শ্রী শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠে। তো বন্ধুরা, আপনারা এই মোদদ্রম দ্বীপ গৌড়ীয় মঠে এসে কিভাবে পৌঁছবেন, এখানে এসে কি কি দেখবেন, এই মঠ কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, এখানে প্রসাদের কি ব্যবস্থা আছে, থাকার কি ব্যবস্থা আছে, এই সকল তথ্য থাকছে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এখন আমি দাঁড়িয়েছি ত্রিবেণী স্টেশনে। এখান থেকে ধরবো ব্যান্ডেল কাটোয়া লোকাল। ত্রিবেণী স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছে সকাল 8:28 আপ ব্যান্ডেল কাটোয়া লোকাল। ট্রেনে উঠে ট্রেনের জানলা দিয়ে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম আজকের গন্তব্যস্থলে। ট্রেন থেকে নেমে পড়লাম। ট্রেন চলে গেল নিজের গন্তব্যস্থল কাটোয়ার দিকে। চলে এসেছি আমার আজকের গন্তব্যস্থল ভান্ডারটিকুড়ি স্টেশনে। এর আগেও আমি এই ভান্ডারটিকুড়িতে এসেছিলাম, ভান্ডারটিকুড়ির কপিলমুনি আশ্রমে। সেই আশ্রমের ভিডিও আপনারা খুব পছন্দ করেছেন, আমাকে অনেক আশীর্বাদ করেছেন, ভালোবেসেছেন। তো আমি আজকে আবারও চলে এসেছি এই ভান্ডারটিকুড়িতে। আজকে আমি যাব ব্যাসাবতার শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের জন্মভিটেতে। তার আগে বলে দিই আপনারা এই ভান্ডারটিকুড়ি স্টেশনে এসে কিভাবে পৌঁছাবেন। ভান্ডারটিকুড়ি স্টেশনে আসার জন্য আপনারা ব্যান্ডেল বা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এই ভান্ডারটিকুড়ি স্টেশনে। নবদ্বীপ ধামের পরেই হচ্ছে বিষ্ণুপ্রিয়া হল্ট, তারপরেই হচ্ছে এই ভান্ডারটিকুড়ি স্টেশন। আমি ব্যান্ডেলের দিক দিয়ে এসে নেমেছি 2 নম্বর প্ল্যাটফর্মে ভান্ডারটিকুড়ি স্টেশনের। তো এবারে চলুন স্টেশনের বাইরে গিয়ে কিভাবে যাওয়া যায় আজকের গন্তব্যস্থলে দেখা যাক। আমি নেমেছি 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি যাব এখন 1 নম্বর প্ল্যাটফর্মে। আর 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেদিকে হাওড়া চলে যাচ্ছে সেই দিকেই, মানে আমি যেদিক দিয়ে আসলাম ব্যান্ডেল হাওড়ার দিক থেকে, সেই দিকেই আমি আবার যাচ্ছি। এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মের একদম এই শেষ মাথা দিয়ে এখান থেকে বেরোলাম। বেরিয়ে এই যে ডান দিকে রেলগেট, এই রেলগেট পেরিয়ে এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে এই ডান দিকের এই রাস্তা দিয়ে যেতে হবে। আর এখান থেকে আপনারা টোটোও পেয়ে যাবেন। টোটোয় উঠে বলতে হবে মোদদ্রুম গৌড়ীয় মঠ যাব। তবে আপনারা কিন্তু হেঁটেও যেতে পারেন, আমি হেঁটেই যাচ্ছি। আর এখান থেকে খুব একটা বেশি দূর নয়। মঠের দিকে যেতেই ডান দিকে আপনারা দেখতে পাবেন এই মন্দিরটি। এইটি হচ্ছে ব্রহ্মাণীতলা। এই মন্দিরটি হচ্ছে ব্রহ্মাণী মাতার মন্দির। এই মন্দির ডান দিকে রেখে এই যে মন্দিরের সামনে দিয়ে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে একটু এগোলেই মোদদ্রুম গৌড়ীয় মঠ। চলে এসেছি আশ্রমের একদম সামনে। আমি কিন্তু ভান্ডারটিকুড়ি স্টেশন থেকে হেঁটেই আসলাম, আর হেঁটে আসতে আমার সময় লাগলো 10 মিনিট। আপনারা কিন্তু স্টেশন থেকে হেঁটেও আসতে পারেন বা টোটোতেও আসতে পারেন। টোটোয় করে আসলে টোটোর ভাড়া হচ্ছে জনপ্রতি 10 টাকা করে, আর সময় লাগবে 5 মিনিটও লাগবে না, 3-4 মিনিট মতন লাগবে, একদম কাছেই ভান্ডারটিকুড়ি স্টেশন থেকে। এই হচ্ছে মঠের তোরণ। তোরণটা দেখুন বেশ বড়, আর তোরণের সামনে লেখা রয়েছে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের জন্মস্থান, মায়াপুর শ্রী চৈতন্য মঠের অন্যতম শাখা, শ্রী শ্রী মোদদ্রুম গৌড়ীয় মঠ। তোরণের ওপরে রয়েছে 3টে মন্দিরের মতন, আর 2 সাইডে রয়েছে 2টি ময়ূর। আর নিচের দিকে প্রবেশদ্বারের 2 সাইডের 2টি স্তম্ভে রয়েছে জয় ও বিজয়ের চিত্র। তো চলুন এবারে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে সামনেই বিশাল বড় মঠ প্রাঙ্গণ। ছায়াশীতল প্রকৃতির স্নিগ্ধতায় মোড়া এই মঠ। প্রকৃতি ও আধ্যাত্মিকতার মেলবন্ধনে অপার শান্তি বিরাজ করছে এই মঠে।
এই হচ্ছে এই মঠের মূল মন্দির। মন্দিরটি এক রত্ন চূড়া বিশিষ্ট। মন্দিরের চূড়ায় রয়েছে 3টি ঘট, আর ওপরে রয়েছে একটি চক্র, চক্রের মাঝখানে রয়েছে ওং। মূল মন্দিরের সামনেই দেখুন এখানে রয়েছে একটি বড় তুলসী মঞ্চ, আর মূল মন্দিরের ঠিক ডান দিকেই রয়েছে এই একটি মঞ্চ। এই মঞ্চে বিভিন্ন ধরনের পাঠ হয়, যেমন ভাগবত পাঠ, গীতা পাঠ, এইসব পাঠগুলো হয়। আর এই যে মঞ্চের সামনে দেখুন লেখা রয়েছে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠ, শ্রী মদদ্রম দ্বীপ গৌড়ীয় মঠ মামগাছি। আর মঞ্চের পিছন দিককার দেওয়ালে দেখুন পঞ্চতত্ত্বের চিত্র রয়েছে, আর রয়েছে শ্রী শ্রী রামের একটি চিত্র। আর এই মঞ্চের সামনের যে এই ফাঁকা জায়গা, এই যে মঠের যে প্রাঙ্গণ রয়েছে, এইখানে বসেই ভক্তবৃন্দরা পাঠ শ্রবণ করেন। চলুন বন্ধুরা, এইবারে মঠের মূল মন্দিরে প্রবেশ করা যাক। মন্দিরে প্রবেশ করে সামনেই এই বিশাল বড় নাট মন্দির দেখুন। নাট মন্দিরের চারিদিকে রয়েছে খোলা জানালা, আর নাট মন্দিরের ফ্লোর, মন্দিরের ভেতরকার ফ্লোর সম্পূর্ণটা পাথর দিয়ে বাঁধানো রয়েছে। নাট মন্দিরের ওপরের দিকের দেওয়ালে আপনারা দেখতে পাবেন রাখা রয়েছে বিভিন্ন বৈষ্ণব গোসাইদের চিত্র। নাট মন্দিরের পরেই রয়েছে ছোট্ট এক টুকরো দালান, তারপরেই হচ্ছে মূল মন্দির। আর মূল মন্দিরের সামনের যে প্রবেশদ্বার, ওপরে দেখুন লেখা রয়েছে ব্যাসাবতার শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠ, শ্রী মদদ্রুম গৌড়ীয় মঠ মামগাছি। এই দালান পেরিয়েই তারপরেই হচ্ছে মূল মন্দিরের গর্ভগৃহ। গর্ভগৃহে উঁচু শ্বেতপাথরের বেদির উপরে ডান দিকে বিরাজ করছেন শ্রী শ্রী গৌর সুন্দর ও নিত্যানন্দজিউ। বাঁ দিকে রয়েছেন শ্রী শ্রী রাধা মনমোহনজিউ। সামনে রয়েছেন শ্রী শ্রী শ্যামসুন্দরজিউ, আর শ্যামসুন্দরজিউয়ের ডান দিকে রয়েছেন দেবী সুভদ্রা। দেবী সুভদ্রার ডান দিকে রয়েছেন শ্রী বলদেব, আর শ্যামসুন্দরজিউয়ের বাঁ দিকে রয়েছেন ব্যাসাবতার শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর। ভগবানের এই সকল বিগ্রহগুলি শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের পূজিত বিগ্রহ। আচ্ছা বন্ধুরা, আমরা এই মঠে এসে মঠের যে প্রধান মঠ অধ্যক্ষ সেই প্রভুকে পেয়ে গেছি। তো ওনার কাছ থেকে আমরা এই মঠ সম্পর্কে কিছু কথা, কিছু তথ্য জেনে নেব। নমস্কার প্রভু। নমস্কার, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আচ্ছা, এই মঠ সম্পর্কে যদি দর্শকদের কিছু বলেন, যে কিভাবে এখানে হলো, কি এখানে কি কি হয়, সেই সব বিষয়। প্রথম বিষয় হচ্ছে যে 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। তো এই মন্দিরটি একটি দ্বীপের মধ্যে অবস্থান করছেন, সেই দ্বীপটি হচ্ছে মদদ্রুম দ্বীপ। তো এই মদদ্রুম দ্বীপে এই স্থানেই 500 বছর পূর্বে ব্যাসমুনি বৃন্দাবন দাস ঠাকুর রূপে জন্মগ্রহণ করেছিলেন। তো তেনার মাতার নাম নারায়ণী দেবী। তো তিনি চৈতন্য মহাপ্রভুর লীলা লিখেছিলেন চৈতন্য ভাগবত, এবং এইখানের আরও অনেক প্রাচীন ইতিহাস আছে। যখন নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে নিয়ে পুরো নবদ্বীপ নগর পরিক্রমা করেন, সেই সময়তে পরিক্রমা করতে করতে এই স্থানে এসে উপস্থিত হয়েছিলেন, তো এই নারায়ণী দেবীর গৃহে। সেই সময় নিত্যানন্দ প্রভু বললেন, এই মদদ্রুম অযোধ্যা হেথায়। কি করে অযোধ্যা হলো সেই বিষয়ে তিনি বললেন, পূর্বকল্পে যবে রাম হইলা বনবাসী, লক্ষণ জানকী লয়ে এই স্থানে আসি, মহাবট বৃক্ষতলে কুঠির বাঁধিয়া, কিছুকাল রহেন আনন্দিত হইয়া। তো ভগবান রামচন্দ্র পূর্বকল্পে এই স্থানে বনবাসে এসে বিশাল এক বটবৃক্ষের নিচে কুঠির বেঁধে আনন্দের সহিত বাস করেছিলেন, এবং সেই জন্য ভগবান রামচন্দ্র সেই সময়তেই এই স্থানটির নাম রেখে গেলেন মদদ্রুম।
মদদ্রুম কেন রাখলেন বা মদদ্রুমের অর্থ কি? বলছেন মদদ্রুমের অর্থ এটাই, মদ শব্দের অর্থ আনন্দ, দ্রুম শব্দের অর্থ বৃক্ষ। মানে উনি যে বৃক্ষতলায় বাস করেও আনন্দ পেলেন, বলছেন যেই বৃক্ষতলায় বাস করেও আনন্দ লাভ করা যায় সেটি মদদ্রুম। একমাত্র তিনি এখানে এসেই আনন্দ লাভ করেছেন, তাই এই স্থানটার নাম মদদ্রুম দিলেন। আর এই ভিডিওর শুরুতেই আমি জয় শ্রীরাম বললাম, অনেকে জানতে চায় মঠে কেন জয় শ্রীরাম বলছে। তো এখানে জয় শ্রীরাম বলবার একটাই উদ্দেশ্য, এই মদদ্রুম দ্বীপকে বলা হয় দাস্য ক্ষেত্র। দাস্য রসের ভক্ত হচ্ছেন হনুমানজি, আর হনুমানজি ভগবান শ্রীরামের বিশেষ কার্য সম্পাদন করেছিলেন জয় শ্রীরাম বলে। যেমন আমরা সবাই রামায়ণে দেখেছি যে হনুমানজিকে জাম্ববান বলছে যে তুমি তোমার শক্তিকে জাগাও, ভগবান শ্রীরামের সেবার জন্য তোমার জন্ম হয়েছে। তিনি তার শক্তিকে ভুলে গেছিলেন, তিনি ভাবছেন কি করে আমি আমার শক্তিকে জাগাবো। এমতো অবস্থায় তিনি হাত জোর করে যখন জয় শ্রীরাম বললেন, তখন তার শরীর বিশাল রূপ ধারণ করলেন। তাতে কি বোঝা গেল যে জয় শ্রীরাম ধ্বনির মাধ্যমে তিনি ভগবান শ্রী রামচন্দ্রের সেবা করবার শক্তি লাভ করলেন। তো আমরা এখানে জয় শ্রীরাম বলি এই কারণেই যে আমরা সবাই ভগবানের সেবা করবার জন্য এসেছি। জয় শ্রীরাম বললে আমরাও আশা করি ভগবানের সেবার শক্তি লাভ করব। তো এই জন্য শাস্ত্রে বলছে রাম কথা জীবনকে মঙ্গলময় করে, কৃষ্ণ কথা মৃত্যুকে মঙ্গলময় করে, আর গৌর কথা সর্ব অমঙ্গল নাশ করে। তাই আমাদের চৈতন্য মহাপ্রভু ষড়ভুজ দর্শন দিলেন সার্বভৌম ভট্টাচার্যকে। ষড়ভুজের অর্থ কি? বলছেন দণ্ডকমণ্ডলধারী গৌর, বংশীধারী কৃষ্ণ আর ধনুর্ধারী রাম। সেখানে আমরা রাম আর গৌর এবং কৃষ্ণের যে লীলা আলোচনা করলে আমাদের জীবন মঙ্গলময়, মৃত্যু মঙ্গলময়, সর্ব অমঙ্গল নাশ এইগুলো ঘটবে। জয় শ্রীরাম, জয় হনুমান, জয় বৃন্দাবন দাস ঠাকুর, জয় নারায়ণী মাতা, জয় গৌর, জয় নিতাই। এই মন্দিরটি 100 বছর পূর্বে প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর নির্মাণ করেছিলেন। তিনি শুধু একটি নয়, তিনি 16 বছরে সেই ব্রিটিশ পিরিয়ডে 64টি মন্দির বানিয়েছেন। তো সেই প্রভুপাদের এই হচ্ছে সেই প্রভুপাদের চিত্রপট, আপনারা দর্শন করুন। ইনি সমস্ত গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা। আচ্ছা, এই মঠ কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? মঠ খোলা থাকে ভোর 4টে, 4:30 সময় মঙ্গল আরতি হয়। মঙ্গল আরতির পরে কিছু সময়ের জন্য একটু ভোগ হয়, পূজা হয়। তারপরে আপনার 12টা অবধি খোলা থাকে। ঠিক 12টা হলেই মন্দির বন্ধ হয়ে যায়। 12টা 5-10 যদি কেউ আসেন তাহলে দর্শন পাওয়া সম্ভব নয়। এখানে খুব সময় মেনে এখানে সেবা পূজা করা হয় এবং বিকেল 4টের সময় আবার মন্দির খোলে, রাত্রি 7:45টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। আচ্ছা, এখানে প্রসাদের ব্যবস্থা আছে? এখানে প্রসাদের ব্যবস্থা আছে, আমাদের ফোন নাম্বারও আছে। কেউ যদি প্রসাদ পেতে চান, দূর দূরান্ত থেকে যদি কেউ আসেন, আমাদের আগাম একদিন আগে ফোন করে বলে দিতে হয়, তাহলে আমরা তাদের জন্য প্রসাদের ব্যবস্থা করি। আচ্ছা, যদি একটা নাম্বার বলেন। 9800269430। আচ্ছা, এই নাম্বারে আগের থেকে জানিয়ে দিলে প্রসাদের ব্যবস্থা হয়ে যায়? জানিয়ে দিলে প্রসাদ পেতে পারবে। এখানে 100, 200, 10 জন, 5 জন, 2 জন, আচ্ছা, যেমন হবে আগে থেকে যোগাযোগ করলে আমরা প্রসাদ দিতে পারবো। আগের দিন জানাতে হবে? আগের দিন জানাতে হবে। বেশি লোক হলে বেশি আগে জানাতে হবে, আচ্ছা, 2-4 দিন আগে। সেই অবশ্যই। 5 জন হলে আগের দিন জানালেই হবে। আচ্ছা, প্রসাদের মূল্য কত? প্রসাদের এক এক দিন এক এক রকম থাকে। 100 থাকে, 150 থাকে, 200 থাকে, 180 থাকে। আচ্ছা আচ্ছা। যেদিন যেমন ভগবানের ভোগ হয় সেই রকম সেদিন। আর এখানে কি থাকার ব্যবস্থা আছে? থাকার ব্যবস্থা আমরা এখনো করে পারিনি। আচ্ছা, যদি আমাদের সেরকম সুযোগ সুবিধা হয়, অনেক ভক্তরা থাকতে চান, কিন্তু অর্থের জন্য আমরা কিছু করতে পারছি না। আচ্ছা আচ্ছা, এখানে কি কি অনুষ্ঠান হয়? এখানে বৃন্দাবন দাস ঠাকুরের তিরোভাব তিথি হয়, সেটাই বৈশাখ মাসে। যেমন এবার চৈত্র মাসের 28 তারিখে পড়েছে, কখনো বৈশাখ মাসের 2 তারিখ, 5 তারিখ এরকম হয়।
এটা হচ্ছে মঠের সবচেয়ে বড় অনুষ্ঠান। দ্বিতীয় অনুষ্ঠান হচ্ছে এটা দীপাবলি হয় এখানে। এই স্থানে দীপদান করলে অযোধ্যা রাম জন্মভূমি দীপদানের ফল লাভ হয়। তৃতীয়, এখানে রামনবমীর নগর পরিক্রমা হয় রামনবমীর দিন, এবং রামনবমীর দিন এই স্থানে পরিক্রমা করা অযোধ্যা পরিক্রমা করার সমান ফল লাভ হয়। জন্মাষ্টমী, অন্নকূট, রাধাষ্টমী সবই হয়। আচ্ছা, এগুলো বিশেষ অনুষ্ঠান। দোল দোলের সময় এখানে সারা বিশ্বের মানুষ এখানে পরিক্রমায় আসেন। এই স্থানে পরিক্রমায় না আসলে তাদের পরিক্রমা সম্পূর্ণই হবে না। আচ্ছা, ঠিক আছে প্রভু, ধন্যবাদ। জয় শ্রীরাম। হরে কৃষ্ণ। মন্দিরের গর্ভগৃহে ভগবানকে দর্শন করে প্রভুর কাছ থেকে আমরা সমস্ত কথা জেনে নিলাম। এইবারে যাচ্ছি মন্দিরের আরও চারিদিকটা ঘুরে দেখে নেওয়ার জন্য। এইখানে দেখুন খুব সুন্দর একটা জিনিস রয়েছে, একটা চিত্র রয়েছে। এখানে দেখুন একটা ফুলের মতন করা হয়েছে, আর নবদ্বীপ যে 9টি দ্বীপ নিয়ে গঠিত হয়েছে সেই 9টি দ্বীপের নাম এখানে লেখা রয়েছে। আপনারা চাইলে পজ করে একবার দেখে নিতে পারেন। মূল মন্দির প্রদক্ষিণ করার জন্য চারিদিক দিয়ে এরকম খোলা জায়গা রয়েছে দেখুন। আর এইখানে দেখুন এই যে বাঁদিকে যে রুমগুলো দেখা যাচ্ছে, এই রুমগুলোতে এই আশ্রমের যে সেবায়েতরা রয়েছেন ওনারা থাকেন। আমি এখন চলে এসেছি মন্দিরের পেছন দিকটায়। আর মন্দিরের পেছন দিকের দেওয়ালে দেখুন এখানে বিশাল বড় একটা বজরংবলীর চিত্র রাখা রয়েছে। মন্দিরের ঠিক পেছন দিকটায় দেখুন এইখানে রান্না হচ্ছে। আজকে এই মঠে ছোট্ট একটু অনুষ্ঠান আছে, কিছু ভক্তরা আসবেন এখানে, সেই কারণে এইখানে রান্না হচ্ছে। এই মঠে যখন কোনো অনুষ্ঠান হয়, বড় কোনো অনুষ্ঠান হয় বা অনেক ভক্তরা একসঙ্গে আসেন, সেই সময় কিন্তু এইখানেই রান্না হয়। এছাড়া ভগবানকে যে ভোগ নিবেদন করা হয়, সেই ভোগ নিত্যদিনকার সেই ভোগ তৈরি করার জন্য কিন্তু আলাদা রান্নাঘর আছে। আর এই জায়গাটাতে বসিয়েই ভক্তদেরকে প্রসাদ বিতরণ করা হয়। এই দিকটা হচ্ছে মঠের গোশালা। এখানে দেখুন একটা বড় গরু দেখা যাচ্ছে, কি বিশাল বড় বড় শিং। আর এখানটায় রয়েছে দেখুন খড় কুচানোর মেশিন, গরুদের খাবারের যে খড় কুচানো হয় এখানটায়। এই যে দেখুন কি বিশাল বড় বড় শিং গরুটার। খুব বেশি এখানে গরু নেই, এই অল্পই রয়েছে। এই একটা রয়েছে আর ওপাশে দুটো রয়েছে। আর ওপাশের যে গরু দুটো রয়েছে ওগুলো হচ্ছে অন্য প্রজাতির গরু। চলুন দেখাই আপনাদের। এই যে দেখুন এই গরুগুলো হচ্ছে ছোট ছোট। এই গরুগুলো এরকম ছোটই হয়। এই যে দেখুন এদের হাইটও শর্ট আর চেহারাও কম। আর এই যে এইটা হচ্ছে মা আর ওইটা হচ্ছে বাচ্চা। কি সুন্দর লাগছে, ছোট ছোট একদম গরুগুলো। এটা হচ্ছে মঠের পেছন দিকটায় প্রচুর গাছপালা রয়েছে দেখুন। এইগুলো সম্পূর্ণটা মঠেরই জায়গা। মঠের জায়গা কিন্তু প্রচুর রয়েছে, বিশাল বড় জায়গা, কত রকমের গাছ রয়েছে দেখুন। আর এই যে দেখুন গোশালার ঠিক সামনাসামনিই রয়েছে এই রন্ধনশালা, যেখানে নিত্যদিনকার ভোগ প্রস্তুত করা হয় ভগবানের জন্য। এইবারে যাচ্ছি প্রভুর সাথে মন্দিরের ছাদে। এই যে দেখুন এখান থেকে সিঁড়ি উঠে গেছে একদম মন্দিরের ছাদে। আর এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে এইখানে কিন্তু আর একটা রুম রয়েছে, একটা হল ঘরের মতন রয়েছে বড়। এই যে দেখছেন বিশাল বড় একটা হল ঘর রয়েছে। এখানে কিন্তু এই মঠে যে সাধুরা আসেন বা এই মঠের যে সেবায়েতরা ওনারা থাকেন। আর এখান থেকে বেরিয়েই হচ্ছে মন্দিরের ছাদ। এগুলো সব ফেটে গেছে, আর এই ছাদ অনেক পুরানো ছাদ, এইগুলোকে একটু রিপেয়ার হচ্ছে। এইখানে দাঁড়িয়ে এই মূল মন্দিরের চূড়াটা দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। আর এই ছাদে দাঁড়িয়ে মঠের এই চারিদিককার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কি অপূর্ব লাগছে। এই যে দিকটায় দেখুন এই যে ছাদের ওপরে প্রচুর ফুল গাছ লাগানো হয়েছিল, শীতকালীন যে ফুল গাছ। তো তার মধ্যে এখন কিছু কিছু রয়েছে, আর সবই প্রায় মরে গেছে, কারণ যেহেতু শীতের শেষ।
আচ্ছা বন্ধুরা, আমরা তো এই মোদদ্রম দ্বীপ দর্শন করলাম, আর এখানে যে প্রভুর সঙ্গে আমরা কথা বললাম, যে প্রভুর মুখ থেকে আমরা এই মঠ সম্পর্কে কিছু তথ্য জেনে নিলাম, তো সেই প্রভুই আমাকে এখন নিয়ে যাচ্ছেন আর একটা দর্শনীয় স্থানে, এখান থেকে একটু দূরে। তো চলুন এবারে যাওয়া যায়, সেই দর্শনীয় স্থানটাও আমরা দেখে আসি। এই যে এই প্রভুর সঙ্গে এখন সেই দর্শনীয় স্থান, প্রভুই বললেন যে আর একটা দর্শনীয় স্থান আছে, সেটাও প্রচারের আড়ালে রয়েছে, তো আমরা সেটাই এখন দর্শন করতে যাচ্ছি প্রভুর সাথে। এই যে মঠ থেকে বেরিয়ে এই যে মঠের পাশ দিয়েই যে সোজা রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তা দিয়েই সোজা যেতে হবে। সামনেই একটা মোড় পড়বে, সেই মোড় থেকে আবার বাঁদিকে কিছুটা গিয়েই সেই প্রাচীনতম দর্শনীয় স্থান জহ্নদ্বীপ, জহ্নু মুনির আশ্রম। আমরা চলে এসেছি সেই স্থানে। নবদ্বীপের যে 9টি দ্বীপ রয়েছে তার মধ্যে আরও একটি দ্বীপ জহ্নদ্বীপ, আর এই হচ্ছে জহ্নু মুনির আশ্রম। এই হচ্ছে আশ্রমের মন্দির, ছোট্ট একটা মন্দির, ছোট্ট একটা জায়গা, একদম রাস্তার পাশেই। তবে এই প্রাচীনতম আশ্রমটির মাহাত্ম্য, এর ইতিহাস অপরিসীম। মূল মন্দিরের গর্ভগৃহে দেখুন শ্রী চৈতন্য মহাপ্রভুর অপূর্ব সুন্দর একটি বিগ্রহ রয়েছে। মহাপ্রভুর গর্ভগৃহের পাশেই দেখুন এখানে আরও একটি গর্ভগৃহ রয়েছে, আর এই গর্ভগৃহে বিরাজ করছেন জহ্নুমুনি। এই জহ্নুমুনি এইখানে এই বটগাছের তলায় বসে তপস্যা করতেন। আর এইখানে রয়েছে দেখুন গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের বিগ্রহ। 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। আমরা এখন উপস্থিত হয়েছি জহ্নদ্বীপ। এই স্থানে এই যে বটবৃক্ষ দেখছেন, এই বটবৃক্ষের তলায় জহ্নমুনি সত্য যুগে তপস্যা করেছিলেন। আচ্ছা। তো ত্রেতা যুগে যখন ভগীরথ মহারাজ নিজের পিতৃপুরুষকে উদ্ধার হেতু গঙ্গাকে তপস্যা করে স্বর্গ থেকে যখন এই পথ দিয়ে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় জহ্নমুনি এক যজ্ঞের আয়োজন করে যজ্ঞ আরম্ভ করবেন। এমন অবস্থায় সেই গঙ্গার স্রোতে তার কোষাকুষি সমেত ভাসিয়ে নিয়ে যায় এবং এই আশ্রমকে প্লাবিত করে। আচ্ছা। তখন তিনি দেখলেন যে জল নেই, ঝড় নেই, কোথা থেকে এত জল এসে গেল, কোনো বৃষ্টি নেই। তো সেই সময় তিনি ক্রুদ্ধ হয়ে হাতে গন্ডুস করে সমস্ত গঙ্গাকে পান করে নিলেন, সমস্ত জলকে। তো ভগীরথ মহারাজ যখন সেই গঙ্গা নিয়ে যাচ্ছিলেন আর কিছু সময় পিছন ফিরে তাকাচ্ছিলেন, এই স্থানকে পার করার পরে তিনি পিছন দিক ফিরে আর গঙ্গা দেখতে পাননি। তখন তিনি সন্ধান করতে করতে এই জহ্নমুনির আশ্রমে এসে উপস্থিত হন। আচ্ছা। সেই সময় জহ্নমুনিকে বললেন যে, হে মুনিবর, আমার এই পিতৃপুরুষের উদ্ধার কারণে এই স্থান দিয়ে গঙ্গাকে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু সেই গঙ্গাকে আমি দেখতে পাচ্ছি না। আপনি যদি বলতে পারেন তো খুব ভালো হয়, আমার সেই গঙ্গা অদৃশ্য হওয়ার কারণ কি? তখন বলছে, তোমার ওই গঙ্গাকে তো আমি পান করে নিয়েছি। বলছে, তাহলে দয়া করে সেই গঙ্গা ফিরিয়ে দিন, আমার পিতৃপুরুষের উদ্ধারের জন্য নিয়ে যাচ্ছি। তখন বলছে, না, সব ফিরিয়ে দেওয়া যাবে না, আমি পান করে নিয়েছি, আমাকে বিরক্ত করো না। তখন আরো অনেক রকম তাকে সন্তুষ্ট করার জন্য অনেক স্তবস্তুতি করা হয়, তিনি তাতে কোনো প্রকার সন্তুষ্ট হন না। তখন ভগীরথ মহারাজ তার আশ্রমে থেকেই তার বেশ কিছুদিন ধরে সেবা যত্ন করতে থাকে। তো একদিন ভগীরথ মহারাজের মনে হলো এই কথাটা বলে দেখি তো কি হয়। তো তখন তিনি এই কথাই বললেন যে, হে মুনি, এই গঙ্গা আপনারই কন্যা, গঙ্গাকে ফিরিয়ে দিন। তখন তিনি কন্যা শব্দ শুনে খুব খুশি হলেন। তখন তিনি তার অঙ্গ ভেদ করে সেই গঙ্গাকে ফিরিয়ে দিয়েছিলেন। আচ্ছা। তো সেই জন্য সেই গঙ্গার আরেক নাম হলো জাহ্নবী গঙ্গা। জহ্নু কন্যা জাহ্নবী, তাই জাহ্নবী গঙ্গা নাম হলেন। এবং পরবর্তীতে গঙ্গা পুত্র ভীষ্ম এই স্থানে সেই দাদুর কাছে, জহ্নমুনির কাছে এসে
নানা রকম শাস্ত্র শিক্ষা অধ্যয়ন করেন এবং জহ্নমুনিও তাকে অতি স্নেহে তাকে সেসব শিক্ষা প্রদান করেন। এই বটবৃক্ষের বয়স 25 লক্ষ প্লাস। আপনারা বলতে পারেন 25 লক্ষ কোন বৃক্ষ বাঁচে? যদি জহ্নমুনি সত্যযুগের মুনি হন তাহলে আমরা দেখতে পাই দাপর 8,64,000 বছর, তার ডবল হচ্ছেন ত্রেতা। তাহলে ত্রেতা যুগ আর দাপর যুগ মিলালেই প্রায় 25 লক্ষ হয়ে যায়, আর তিনি সত্যযুগের মুনি ছিলেন। আর বৃক্ষটি একটু এদিকে আসেন, এই জায়গাটা দেখাই। বৃক্ষটি এইরকম ভাবে গোড়া নষ্ট হয়ে গিয়ে আবার নতুন করে গোড়া তৈরি হয়। এই যে দেখছেন মূল কাণ্ড নষ্ট হয়ে আবার শিকড় গজাচ্ছে, আবার এই মূল কাণ্ড এক সময় হয়তো নষ্ট হয়ে যাবে, আবার শিকড় গজাবে। এইভাবে করেই 25 লক্ষ পার করেছেন এই বৃক্ষ। এই বৃক্ষের মধ্যে আজও জহ্নমুনি বাস করেন। এই গ্রামের লোকের কথা আছে এখানে ব্রহ্মদৈত্য বাস করেন, কিন্তু তারা এর তত্ত্বটা জানেন না। জহ্নমুনির সেই কাঁধে পইতে তার সেই সত্যযুগের বিশাল রূপ, কেউ হয়তো কখনো তাকে সেই রূপ দর্শন করলেন, দেখে মনে করলেন যে এই বিশাল রূপ ভূতেরই হতে পারে, ব্রহ্মদৈত্যেরই হতে পারে। তো আসলে সেই জহ্নমুনিকে এই স্থানে দর্শন করেছেন। আজ থেকে 25 বছর পূর্বেও এখানে শ্রীরামপুর নামক একটা গ্রামের এক ভদ্রলোক অজ্ঞান হয়ে গেছিল জহ্নমুনিকে দেখে, কিন্তু তিনি মনে করেছেন ব্রহ্মদৈত্যকে দেখেছেন। তো আদৌ তিনি জহ্নমুনিকেই দর্শন করেছেন। এই জহ্নমুনি আজও এই স্থানে বিরাজমান আছেন। এই বৃক্ষতে আজও একটি সর্প আছে। আমি অনেক শুনেছিলাম, আজ থেকে মাস দেড়েক আগে আমি সেই সর্প দর্শন করেছি। ভাগ্য থাকলে দর্শন করা যায়, উনি যদি কাউকে দর্শন দেবেন সেই সর্প। তো বন্ধুরা, আমরা এই প্রভুর সঙ্গে আসলাম, যে স্থানটা দর্শন করলেন, স্থানটা কিন্তু একটা ঐতিহাসিক স্থান। অনেকেই কিন্তু এই স্থানের সম্বন্ধে জানেন না, জানা নেই অনেকেরই। তো আজকে দেখে খুবই ভালো লাগলো। তো আপনারাও জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে যে আপনাদের কেমন লাগলো। জহ্নদ্বীপ জহ্নমুনির আশ্রম দর্শন করে আবার আমরা চলে আসলাম এই মোদদ্রম মঠে। তো বন্ধুরা, এই মোদদ্রম দ্বীপ শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠ, এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।